আসসালামু আলাইকুম। তারেক রহমান নয়, প্রধানমন্ত্রী হিসাবে একজন প্রধানমন্ত্রীর কোন কোন ভুল পুরা রাষ্ট্রকে কাঁদাবে। ভিতরে যাওয়ার চেষ্টা করব, কিন্তু হয়তো আমার জ্ঞানের অভাব, ভিতরে যেতে পারবো না। বর্তমান দেশের যে সংকট, বিদ্যুৎ, জ্বালানি, ম্যাডাম খালেদা জিয়া শেষবারের মতো প্রধানমন্ত্রী থাকার সময়ও এই ইকবাল হাসান মাহমুদ টুকু, যিনি বর্তমানে জ্বালানি মন্ত্রী, তিনি ছিলেন। তার ব্যর্থতার জন্য ম্যাডাম তাকে বদলি করে অন্য কোনো মন্ত্রণালয়ে দায়িত্ব দিয়েছিলেন। এই জ্বালানি মন্ত্রীর কেরিয়ার নিয়ে অনেক প্রশ্ন। তার বাল্যকাল থেকে রাজনীতির কোন পরিবেশ, কারা বন্ধু বান্ধব ছিলেন এবং তার স্মৃতি, যৌবন, একজন মানুষের শিক্ষা জীবন যে বয়সের ভিতরে থাকে, জীবনের শেষ পর্যন্ত কিন্তু সেই ফান্ডামেন্টালি শিক্ষাটা, আদর্শটা, পারিবারিক যে আদর্শগত শিক্ষাটা, মায়ের দেওয়া, বাপের দেওয়া, শেষ পর্যায়ে বন্ধু বান্ধব, অর্থাৎ 15, 18, 20, 22, সর্বোচ্চ 25 বছরের জীবনের যে প্রাথমিক শিক্ষাগুলো, সারা জীবন এই শিক্ষাগুলোই তাকে পরিচালিত করে নিয়ে বেড়ায়। পরবর্তীতে অনেক শিক্ষিত হয়, সে ডক্টরেট হোক, গবেষক হোক, যাই হোক না কেন, কিন্তু এই 25 বছরের শিক্ষা জীবনে পারিবারিক, একাডেমিক শিক্ষার বাইরেও যে সামাজিক, ধর্মীয় শিক্ষাগুলো তার ভিতরে পতিত হয়, বন্ধুবান্ধবের মাঝ থেকে, পরিবেশগতভাবে, সমাজের মধ্য থেকে, আনুষ্ঠানিকভাবে যে শিক্ষাগুলো তার মেধার ভিতরে ঢোকে, এই শিক্ষাটা তার পরবর্তী সারা জীবনই পরিচালিত করে নিয়ে বেড়াক। আর বাকি জীবনের যে শিক্ষা, সেগুলো শিক্ষা জীবনের অলংকার, সেগুলো শিক্ষা জীবনের পদ পদবী, সেগুলোকে আর জীবন পরিচালনার জন্য বড় বেশি দায়ী করে না। এই টুকু সাহেব সম্পূর্ণ আমলিগি ঘরানার এবং ভারতের অনেক পরিচিত জনের কাছে তার অন্তর নিহিত গভীর নারীর সম্পর্ক রয়ে গেছে। সেই সুবাদেই বিগত 15 বছর তার আগের বিএনপি সময়কার বিদ্যুৎ বিভাগ, এই 15-16 বছরের বিদ্যুৎ বিভাগ এবং বর্তমানের বিদ্যুৎ বিভাগ আমি যতটুকু ঘেঁটে দেখেছি, বা আমি এর ভিতরে কিছু অংশ ছিলাম, ছোট্ট একটু কথা বলি। ম্যাডাম খালেদা যখন লাস্টবারের মতো প্রধানমন্ত্রী, তখন আমি চাকরিরত অবস্থায় ছিলাম কুমিল্লায়। তো কুমিল্লায় লেফটেন্যান্ট কর্নেল সাইদুল কবির সাহেবের সাথে আমাদের অপারেশনে যেতে হয়েছিল আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে। ওখানে যে আমি তথ্য পেয়েছিলাম, চাকরি জীবনে ভয়ানক। ওখানকার চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে টেকনিশিয়ান যত যাই ছিল না কেন, প্রত্যেকটি লোকের কেরিয়ারই ভয়াবহ। অর্থাৎ বিদ্যুৎ বিভাগ একেবারে সচিব থেকে শুরু করে, বিদ্যুৎ বিভাগে যত আমলা থেকে শুরু করে, বিদ্যুৎ বিভাগের শেষ কর্মীটা পর্যন্ত জানে যে তারা ভারতীয়, বাংলাদেশি লোক, বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের বেতন, সমস্ত কিছু। পুলিশ বিভাগ যেমন জানতো যে তারা ভারতের পক্ষে কাজ করছে, বিদ্যুৎ বিভাগও এটা সজ্ঞানে, সযত্নে, সচেতনে তারা সেই কাজ করে। এবং তারা এটা জানে যে আবদানি যে টাকা নেয়, তার বড় একটি অংশ তাদের পকেটে আসে অন্যভাবে, অন্য হিসাবে। বিদ্যুৎ বিভাগের যে লাভের যে অংশ ভয়াবহ। ব্যাংক সেক্টরগুলো যেমন 3 মাস পর পর তারা আরও একটু অতিরিক্ত কমিশন পায়, বিদ্যুৎ বিভাগ এরকম। পুলিশের যেমন আনসিন মানি আসে, ডিউটি করলে বা অফ ডিউটিতে থাকলেও আনসিন মানি, সেখানে স্বাক্ষর করা লাগে না, আসো টাকা নিয়ে চলে যাও। বিদ্যুৎ বিভাগেও ওই সময় আশুগঞ্জে আমরা ইঞ্জিনিয়ারদেরকে ধরেছিলাম, বেশ কয়েকজনকেই, যারা তাদের ভিতরকে থাকায় কিছু একেবারে সাধারণ কর্মচারীরা আমাদেরকে ইনফরমেশন দিয়েছিল যে কোনো কিছুই নাই, এমন গোপন একটি সুইচ করা আছে, সেটা কেউ জানে না। চিফ এক্সিকিউটিভ অফিসার বা 2-1 মাত্র জানায়। তারা আস্তে করে সুইচটা টিপে রাখলে এদের কোনো ইঞ্জিনিয়ারে খুঁজে পাবে না কী সমস্যা হচ্ছে। যে কোনো সমস্যা, কোনো অনেক পাচার হয় বিদ্যুৎ তৈরির জন্য, যে এলএনজি গ্যাস বা অন্য তরল পদার্থ প্রচুর পাচার হয়, তার ভিতরের যন্ত্রপাতি প্রচুর ভাউচার হয়, কিন্তু বদলি হয় না। অনেক দুর্নীতির আখড়া এখানে, এবং এই আখড়াগুলো
সরাসরি মন্ত্রণালয় থেকে, সচিবালয় থেকে সাপোর্ট দেওয়া হয়, অর্থাৎ কোটি কোটি টাকার ব্যবসা চলে এখানে। সেই জায়গাটাতে তারেক রহমান সাহেব সেই ব্যর্থ মন্ত্রীকে বসিয়ে দিলেন। তারেক রহমান, আমি হেডলাইন করেছি তারেক রহমান নয়, এটি প্রধানমন্ত্রী হিসাবে দায়ী থাকবেন। একজন ব্যক্তি তারেক রহমান হুট করে এসে প্রধানমন্ত্রী হয়েছে তেমনও নয়। 17 বছর তিনি তার দলের রাজনীতির সাথেই ছিলেন, মাঝেই ছিলেন। জুলাই আগস্টের আন্দোলনে তাকে অনেক কথা বলতে দেখেছি, শুনেছি। আমি অত্যন্ত সজাগ মানুষ ছিলাম এই জায়গাগুলোতে। তার অনেক বক্তব্য, দেখানো পথ ধরে জুলাই আগস্টে যে অনুপ্রেরণা জুগিয়েছে মাঠে, অকল্পনীয়। কেউ স্বীকার করুক আর না করুক, তার অবদান অস্বীকার্যনীয়। কিন্তু তার প্রধানমন্ত্রী বানানোর পিছনে যদি কারো হাত থেকে থাকে সেটা ভালো কথা, কিন্তু সেই প্রধানমন্ত্রী হওয়ার পর তার হাতে যে একটি লিস্ট ধরিয়ে দেওয়া হয়েছে কাদের কাদের মন্ত্রী বানাইতে হবে, প্রতিমন্ত্রী বানাইতে হবে, সেই দায়িত্ব সেই তারেক রহমানের নয়, সেই দায়িত্ব সেই বানানো প্রধানমন্ত্রীর। যাকে প্রধানমন্ত্রী বানানো হয়েছে এবং সেই প্রধানমন্ত্রীর মাধ্যমে যাদেরকে মন্ত্রী পরিষদে ঢুকানো হয়েছে। আমি গ্রামের মানুষ, আমি বাবাকে দেখেছি, চাচাদেরকে দেখেছি, বা নিজেও যখন একটি গরুর বাছুরকে লাঙলে জুড়তে হয়, সরাসরি নিয়ে লাঙলে জোরে না, ডান পাশের গরুটার সাথে গলায় দড়ি দিয়ে তাকে বেঁধে দেওয়া হয় এবং তাকে লাঙলের সাথে ঘোরানো হয়। কয়েকদিন ঘোরানোর পরে সে যখন ডান কোনটা বাম কোনটা কি বললে কি করতে হয় তার অভিভাবকরা যেমন করে, দেখে দেখে শেখার পরে তারপরে তাকে ছোট লাঙলের সাথে বেঁধে হালকা চাপ দিয়ে তাকে লাঙল বাইতে শেখানো হয়। যাদেরকে এবার প্রতিমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রীতে একেবারে ডাইরেক্টলি নিয়ে আসা হয়েছে, অত্যন্ত দুঃখজনক। এই লিস্ট কারা ধরিয়ে দিয়েছে প্রধানমন্ত্রীর হাতে? আমি সরাসরি নামই বলি, নুরুল হক নূর, ববিহাত জাজ, যাদের নাম জানি, ইশরাক, এরা কি বয়স ভারে মন্ত্রিত্ব বহন করবার মতো মানসিকভাবে ততটুকুন শক্ত পক্ত, জ্ঞানত, বাহ্যিকভাবে একজন নেতা হুঙ্কার ধুমকার দিতে পারে? সেটা রাষ্ট্রপতির সামনে 5 তারিখে দেখিয়েছেন, তিনি ভালো হুঙ্কার দিতে পারেন। কিন্তু হুঙ্কারটা কাদের বিরুদ্ধে দিলেন? সেখানে কারা বসা ছিলেন? হাফিজ সাহেবের মতো একজন জ্ঞান গর্ব দাম্ভিক অথচ নিরহংকারী, জ্ঞানী অথচ দর্শন ভিত্তিক লজিক নিয়ে কথা বলেন, এমন একজন মানুষের সামনে পুরো রাষ্ট্র অবনত, কিন্তু ইশরাক অবনত হয় না। এতে তো সে বয়সই হয়নি। ওরা তো কোন বয়সের মানুষ? একটি বয়স হইতে হয়। পৃথিবীতে যত ধর্ম এসছে, যত বোদ্ধা মানুষ, জ্ঞানী, সুশীল, যাদের মহাবাণী, মহাকাব্য, মহাদর্শ মানুষ অনুসরণ করে, দেখে, পরে, সবার বয়সই 40 ঊর্ধ্ব হওয়ার পর। আমাদের নবীজিরও তাই। এদের বয়স কত? আসলে কি 40 ক্রস করেছে, বা 40-এর কাছাকাছি হয়তো হতে পারে, আমি জানি না। কিন্তু এদের বেহিভ, অ্যাটিটিউড, বডি ল্যাঙ্গুয়েজ, ভয়েস অ্যাক্টিভিটিস, এক্সপ্রেশন, যেটা মুখের এক্সপ্রেশন, যেটা আইশেরও, চোখ, অঙ্গভঙ্গি, যেগুলা আসলে কি কোনো আদর্শের দিক থেকে রাজনৈতিক নেতা হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য কোনোভাবে বিন্দুমাত্র অনুমেয়? মেজর হাফিজ সাহেবের সামনে দাঁড়িয়ে কিভাবে কথা বলতে হয় ইশরাককে তার বাবার কাছ থেকে শেখা উচিত ছিল। সাদেক হোসেন খোকা কতটুকুন সিনিয়র নেতা ছিলেন, দক্ষ জাজরেল নেতা ছিলেন, সব দিক থেকেই গেরিলার একজন মুক্তিযোদ্ধা, গেরিলা মুক্তিযোদ্ধা ছিলেন। কিন্তু মেজর হাফিজ সাহেব সরাসরি ফিল্ডের মুক্তিযোদ্ধা ছিলেন। মেজর হাফিজ সাহেব অনেক কিছু, একটি প্রতিষ্ঠান, বাংলাদেশের একটি প্রতিষ্ঠান, তার সামনে দাঁড়িয়ে কিভাবে কথা বলতে হয়, কিভাবে ভদ্রতা প্রকাশ করতে হয়,
কীভাবে একটি বাক্য তৈরি করতে হয়, কোন শব্দটি কোন জায়গায় বসিয়ে কথা বলতে হয়, দুটি হাত কোন জায়গায় রেখে কথা বলতে হয়, চোখের উপরের পাতা কতটুকুন উঁচুতে উঠবে, মুখটা কতটুকুন হা হবে। অনেক মোটিভেশনের দরকার মেজর হাফিজ সাহেবের সামনে বসে কথা বলতে গেলে। মেজর হাফিজ সাহেব বলতে এই জন্য সেনাবাহিনীর লোক, তো এটা মুখে চলে আসে বেশি, কিন্তু তিনি এখন অস্থায়ী রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হিসাবে দেশ তাকে যতটুকুন সম্মান করুক না কেন, আমি ব্যক্তিগত মেজর হাফিজকে তার থেকে অনেক ভারী, অনেক উচ্চতা, অনেক বেশি দামি সম্মানের জায়গায় ধারণ করি, বহন করি। রাষ্ট্র যতটুকুন তাকে স্বীকৃতি যে হিসাবেই না কেন, তার থেকে আমি অনেক ঊর্ধ্বে তাকে স্বীকৃতি দিই। কিন্তু সেই জন্য বলছি না, ঈশ্বর যেটি করেছে, যা করেছে, জাতি দেখেছে, সেখানে যেই থাক, সেখানে একজন রাষ্ট্রপতি বসে আছেন, তাদেরকে সামনে রেখে, তারা তো রাষ্ট্রপতির অনুষ্ঠানের অলংকার ছিলেন। রাষ্ট্রপতি একটি সম্মানিত পদ, সম্মানিত আসন। সেই সম্মান জানাবে কে? সাধারণ মানুষ, সাধারণ জনগণ, এদেশের নাগরিক, নাকি নেতারা তাদের সম্মান জানাবে? একজন রাষ্ট্রপতি রাষ্ট্রের সম্পদ, জনগণ রাষ্ট্রের সম্পদ। একজন রাষ্ট্রপতি সাধারণ জনগণের নেতা, আর ওই বসে থাকা নেতা একটি দলীয় নেতা, একটি সরকারের নেতা। রাষ্ট্রপতি রাষ্ট্রের নেতা, এটুকু কি বোঝে তারা যে রাষ্ট্রপতি রাষ্ট্রের নেতা, আর মন্ত্রীরা সরকারের নেতা, দলের নেতা? এই ফারাকটুক যদি বুঝতো, এই ফারাকটুক বুঝবার মতো মানুষকে খুঁজে যদি প্রধানমন্ত্রী এদেরকে মন্ত্রী বানাতো বা অন্যদেরকে, আমার মনে হয় অনেকটা পরিবর্তনশীল সংসদ হতো, পরিবর্তনশীল মন্ত্রী পরিষদ পেত রাষ্ট্র। এই আনাংলা, আমাদের আঞ্চলিক ভাষায় বলে আনাংলা, অর্থাৎ লাঙল বাইতে পারে না যারা, আনাংলা গরু, এই আনাংলা ছেলে পেলে ধরে নিয়ে পথের থেকে বস্তি, রাস্তার পাশে থাকা ফুটপাত অনুচ্ছেদে, সে যত সম্পদশালী হোক, যার যত সম্পদই হোক, সে কোনো রাষ্ট্রের প্রেসিডেন্টের, সম্রাটের সন্তানই হোক না কেন, তার ভিতরে যদি সহনশীলতা, মানবতার ধারণ ক্ষমতা, ন্যায় নীতির প্রশ্নের সমতা, সুষম ক্ষমতার যে প্রদর্শন নীতি, আমি নিজেই ক্ষমতাশালী, ক্ষমতাবান, এইটা আর একটা জিনিস। আর একটা হলো আমি এবং আমাদের মধ্যে যারা বসে আছে, আমরা সবাই সমান, আমরা সবাই ক্ষমতাশালী। এটুকু প্রদর্শনের ক্ষমতা থাকাটা অনেক কঠিন দর্শনের ব্যাপার। এটুকু রাষ্ট্রপতি বোঝে, হাফিজ সাহেব বোঝে। আমি, আমরা, আমাদের, এই তিনটি শব্দের ভিতরে কি ভারী বোঝা, কি অর্থবহ দৃষ্টান্তমূলক সমাচার রয়ে গেছে, এটি মেজর হাফিজ সাহেব বোঝেন। আর ইশাক সাহেব কি বোঝেন? ঢাকা সিটি মেয়রের তালা দেওয়া, কিভাবে সন্ত্রাসীদের লালন করে চারপাশে একটি শক্তিশালী সন্ত্রাসী গোষ্ঠী গড়ে তোলা, নিজেকে সাদেক হাসান খোকার ছেলে হিসাবে প্রতীয়মান করতে, প্রতিষ্ঠিত করতে, নীরবে থেকে মানুষকে খুন করানো। এই তো মেজর হাফিজ সাহেবরা সেগুলো করা লাগেনি। তারা নিজেরা ধীরে ধীরে নিজেকে এমন একটি স্বর্ণচূড়ায় অধিষ্ঠিত করেছে, যেখানে গেলে চরম অস্ত্রধারী একজন সর্বোচ্চ, একবার জেনেটিকভাবে যে খুনি হয়েই জন্মগ্রহণ করেছেন, তিনিও যদি ভয়ানক মারণাস্ত্র নিয়ে মেজর হাফিজ সাহেবের সামনে নিয়ে গুলি করতে যান, তিনি সেটি পারবেন না। মুজাফফরের নাকি হাত কেঁপে উঠেছিল শহীদ জিয়াউর রহমানের দিকে গুলি চালাতে, আত্মা কেঁপে উঠবে, কাকে গুলি চালাচ্ছেন। মেজর হাফিজ একজন মানুষ না, একজন প্রতিষ্ঠান। সেখানে গুলি চালানো মানে বাংলাদেশের পতাকার বুকে গুলি চালানো হবে। ঈশ্বর তো বাংলাদেশের পতাকাকে অবমাননা করেছে, অবহেলা করেছে, ঘৃণা করেছে, তাকে অবদমিত করেছে। এটা সাধারণ আমি বলবো না,
যারা জুলাই আগস্টে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, অংশগ্রহণ করেছিলেন সাধারণ মানুষ না। এরা অসাধারণ একটি জনগোষ্ঠী, অসাধারণ একঝাঁক নাগরিক, অসাধারণ কৃতিত্বের জন্য অসাধারণভাবে এদেরকে যেমন খেলোয়াড় হিসাবে স্বীকৃতি দেওয়া হয়, এই বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়, এদেরকে রাষ্ট্র থেকে দিতে হবে, দেওয়া উচিত, বাঞ্ছনীয়। এরা অসাধারণ প্রতীকী একঝাঁক মানব সম্পদ দেশের। তাদের সামনে বসাই তো নিজের একটি গৌরবান্বিত মনে করা উচিত যে আমার সামনে সেই অসাধারণ অভূতপূর্ব সাহসী মানুষগুলো এসে বসেছে, তাদের সামনে আমি যে উপরে এবং চেয়ারে বসছি, এই দুঃসাহস দেখায় কিভাবে ঈশ্বর? এই অভিব্যক্তি প্রকাশ করবার যে অনুভূতি, সেটাই যার ভিতরে নাই, সে কিভাবে সেই রাষ্ট্রের সেই সব মানুষদের ঘাড়ে চাপিয়ে বসার জন্য এত বড় একটি দায়িত্ব দিয়ে তাকে সেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হলো? কার ইশারায়? কে বানাইল ওদেরকে? আমি জনাব তারেক রহমানকে দোষ দিতে চাই না, কারণ তারেক রহমান অবশ্যই এদেশের কারো পরামর্শ নিয়েছেন, কারো কাছ থেকে শুনতে চেষ্টা করেছেন, জানতে চেষ্টা করেছেন কাকে কি করা যায়, কোথায় দেওয়া যায়। কারা এই ভুল তথ্য, ভুল লিস্ট তারেক রহমানের হাতে ধরিয়ে দিল? যাদেরকে যেখানে যাবারই কথা না, যারা যেখানে যাবার যোগ্যই না। আমি শুধু 3 জনের নাম বলছি, এই জন্য এদেরকে আমি একটু চিনি। আরও হয়তো অনেকেই আছে আমি যাদেরকে চিনি না। যাদেরকে চিনি না তাদের ভিতরে হয়তো সেই সহনশীলতাটি ছিল, যারা মন্ত্রী হবার উপযুক্ত, যাদের ভিতরে সম্মানবোধ আছে। সম্মানবোধ শুধু নিজেকে দেখলেই হবে না যে আমি একাই সম্মানিত, আমি অমুকের ছেলে, অমুকের বংশের, অমুকের দল করি, শুধু আমি সম্মানিত। কিন্তু তার থেকেও বড় উত্তরের জায়গা হলো এদেশের রাষ্ট্রর নাগরিকদেরকে কারা সর্বোচ্চ সম্মান জানাতে পারে। সেই ধরনের কোনো নেতা কি বিএনপিতে খুঁজে বের করতে পারল না? আমি 3 জনের নাম বললাম, আরেকজনের নাম বললাম বিদ্যুৎ প্রতিমন্ত্রী টুকু। পুরা বিদ্যুৎ বিভাগ ভারতীয়, এই জায়গাটা ঝালাই করে আনতে নতুনভাবে পুনর্গঠিত না করতে পারলে বিদ্যুৎ বিভাগের বিএনপির বিরুদ্ধে যে বিদ্যুৎ নিয়ে ষড়যন্ত্র, এটি আজকের তো নয়, এটি তো বিগত দিনেও সেই জায়গায় সেই পুরানো প্লেয়ার দিয়ে তাদেরকে মাঠে নামিয়ে দিয়ে আবার এরা তো চাচ্ছেই যে বাংলাদেশ যেন সবসময় ভারতমুখী হয়ে থাকে, অন্তত বিদ্যুৎ সেক্টরটা নিয়ে। এরা তো সেটাই চায়, এবং সেই মানুষগুলোকে যদি প্রমোট করা হয়, তাদের হাতেই যদি আবার সেই পুরানো চাবি পরিষ্কার করে দেওয়া হয় যে তুমি তোমার দরজা খুলে দাও। এই যে শেখ হাসিনা যেটা করে গেল এবং তার যে ভুলগুলো, সেই ভুলের জন্য 150 মানুষকে শহীদ হতে হলো, কত মানুষকে আহত হতে হলো, কারা এখনো রাতে চিৎকার করে, কারা চিকিৎসাধীন এখনো পঙ্গু, দিশেহারা, চোখ হারা হলো। একজন মানুষের ভুলের জন্য রাষ্ট্র কতটা অভিশপ্তে পরিণত হলো যে রক্ত দিয়ে সেই ভুল শুধরাতে হচ্ছে, তার ঋণ শোধ করতে হচ্ছে। জনাব তারেক রহমানের কোন কোন ভুলের জন্য রাষ্ট্রকে আবারও এই ধরনের রক্ত দিয়ে, রাজপথ রক্ত দিয়ে ধুয়ে তার ভুলের খেসারত দিতে হবে বাঙালিদেরকে। তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেই বলছি, নিজেকে একটু স্থির করুন, নিজের ভিতরের ঝড়কে প্রশমিত করে আনুন, নিজে নিজে হাতের উপরে মাথা রেখে একটু ধৈর্য ধরুন, পুনর্বিবেচনার জন্য একটু বসুন। কে কার সন্তান, সন্তান হিসাবে সবাই খারাপ হবে তা নয়। আমি মাগুরার ছেলে, আমার পার্শ্ববর্তী একসময় এক জেলা যশোরের তরিকুর রহমানের ছেলে অদিত্য, অমিত, মিষ্টিভাষী, সদালাপী, শিষ্টাচার চারিত, নিভৃত পথচারী, অথচ নিরহংকারী, অথচ একজন রাজনীতিকে ধারণ করেন। আপনি যাবেন, কথা বলবে, হাসবে, বসবে, কোনো অহংকার বোধ নেই,
কোনো চিল্লাপাল্লা, কোনো ধমকি ধামকি হাহাকার নেই, কোনো কিছু নাই। কিন্তু অত্যন্ত শক্তিশালী একজন জননেতা। কারণ কি, আমি দেখেছি একজন ভিখারিকে ভিক্ষা দিতে হয়ে গেলেও তিনি দাঁড়িয়ে দেন, একজন চা দোকানদারকে সিগারেটের দামে দিতে গেলেও তিনি সেটা দাঁড়িয়ে ডান হাত দিয়ে দেন। নাগরিকদের কতটা কিভাবে সম্মান করতে হয় তিনি জানেন। তরিকুল ইসলাম তাকে শিখিয়ে দিয়ে গেছে, তার মা তাকে এই আদর্শের সন্তান হিসাবে গড়ে তুলেছেন। তিনি প্রতিমন্ত্রী হিসাবে নয়, আমার দৃষ্টিতে তিনি মন্ত্রী হওয়ার যোগ্য ছিলেন, এবং এই বিদ্যুৎ বিভাগ তার জন্যই উচিত, তার প্রাপ্য জায়গা, প্রতিমন্ত্রী নয়। প্রতিমন্ত্রী দিয়ে তাকে ছোট করা হয়েছে, আর ইশরাককে প্রতিমন্ত্রী দিয়ে তাকে বিয়াদব থেকে আরো বিয়াদব করা হয়েছে। এই নির্ণয়ের জায়গাটা আরো পরিষ্কার যদি হতো এই দাড়িপাল্লাটা, তাহলে হয়তো এই জায়গাগুলো মানুষগুলোকে খুঁজে সামনে আনতে আরো ভালো হতো। সবার ছেলেই খারাপ হয় না, তরিকুল ইসলামের ছেলে খারাপ না, একজন ভালো ভদ্র মানুষ। আমরা চাই সে উত্তর তার বাবার মতো পুরা বৃহত্তর খুলনা বিভাগের একজন সম্মানিত নেতা হিসাবে প্রতিষ্ঠিত হয়ে উঠুক। আমি যেটা নিয়ে প্রসঙ্গে আসছিলাম, তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলছি, 6 মাস চলে গেল। 6 মাসের ভিতরে অনেক কিছু শেখার আছে, বোঝার আছে। দলকে কারা বিতর্কিত করে তুলছে, দলের কোন নেতা রাষ্ট্রের ভিতরে থাকা জনগণকে বিভাজনের সৃষ্টি করছে, এবার বিভাজনের মাধ্যমে রাষ্ট্রকে বর্তমান সময়ের জন্য যে জাতি হিসাবে ভাগ করে দেবার চেষ্টা করছে। আমাদের এখন সমন্বিত জনগোষ্ঠীর শক্তির প্রয়োজন। পার্শ্ববর্তী রাষ্ট্র হোক, পালিত স্বৈর শাসকের হম্বিদাম্বির বিরুদ্ধেই হোক, রাষ্ট্রকে একটি অবকাঠামোর ভিতর শক্তিশালী ভিত তৈরি করার প্রয়োজনই হোক, জাতি হিসাবে একটি শক্তিশালী এবং একীভূত সংগঠিত শক্তির প্রয়োজন। এই অভ্যন্তরীণ কোন্দল জড়িয়ে কারা জাতিকে দুর্বল করছে, দলকে প্রশ্নবিদ্ধ করবার চেষ্টা করছে, সরকারকে বিব্রত করবার চেষ্টা করছে, সাধারণ মানুষকে, নাগরিকদেরকে কারা আবার খেপিয়ে তোলার চেষ্টা করছে সরকারের বিরুদ্ধে বা রাষ্ট্রের বিরুদ্ধে। আশা করি বিবেচনায় আনবেন, এবং আবার সমস্ত কিছু যে প্রকাশ্যে আসতে হবে এমন নয়। কার্যকরী কমিটি, চূড়ান্ত নির্ধারণী কমিটি, স্থায়ী কমিটিতে যারা আছে, কিন্তু স্থায়ী কমিটির ভিতরেও পোকা বসে আছে। এই টুকুরা ইরাক স্থায়ী কমিটিতে ঢুকে গেছে, অত্যন্ত দুঃখের বিষয়, মর্মাহতের বিষয়। আওয়ামী লীগের দালাল, ভারতের একনিষ্ঠ বিশ্বস্ত এজেন্ট বিএনপির স্থায়ী কমিটির সদস্য। এদের বিরুদ্ধে অনেক এলিগেন্স আছে, বহিষ্কার করে দেওয়ার মতো অনেক তথ্যভিত্ত আছে। আর এদেরকে বহিষ্কার করে দিলে দল দেউলিয়া হবে এমন কোনো তথ্য উপাত্ত সাধারণ জনগণের কাছে নেই। বরঞ্চ এদেরকে বের করে দিলে আরও মানুষ উল্লসিত হবে, সাধারণ মানুষ এদের পায়ের জুতার নিচে নিষ্পেষিত। এরা তো সাধারণ মানুষকে চেনেই না। দল যদি শুধু এদেরকে নমিনেশন না দিত, এদের বাইরে অন্য কেউ না দিলে, এরা জনগণের থুতুর তারায় সমুদ্র গিয়ে পড়তো, শুধু থুতু দিয়ে। এতটা ঘৃণ্য এরা সামাজিকভাবে। কিন্তু দল প্রতিপালন করে, লালন করে এই ধরনের দুর্বৃত্তাং, রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী দলের ক্ষতিকারক উপাদানগুলা দলই পুষে রাখছে। দলের শক্তিশালী জায়গায় তাদেরকে বসিয়ে রেখে মানব সেবার পূজারী হিসাবে প্রতিষ্ঠিত করছে। দল যদি পরিশুদ্ধ না হয়, দলের কর্ণধার যদি পরিশুদ্ধ ব্যক্তি, শক্তিশালী মানব সত্তা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত না করতে পারে, একটি দল পরিচালনা করার জন্য সে সক্ষম হবে না। দেখলাম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য স্থায়ী কমিটির সদস্যরা রাষ্ট্রপতির ঘাড়ে ন্যস্ত করেছেন সেই দায়িত্ব। এটি ভুল সিদ্ধান্ত। এটি করে আসছে শেখ হাসিনার সময়। সবাই বসে ম্যাডাম আপনি যা বলেন তাই, আপনার উপরে কোনো ইয়ে নেই। এটি ভুল সিদ্ধান্ত, এবং এটি মিডিয়ায় আসা একেবারে একটি বিষাক্ত পয়জন। কিন্তু এটাই আশা ছিল যে প্রধানমন্ত্রী স্থায়ী কমিটির সাথে বসে তাদের মত বিনিময়ের মাধ্যমে একজনকে রাষ্ট্রপতি হিসাবে নির্বাচন করার ব্যাপারে সম্মত জ্ঞাপন করেছেন,
এবং সেই রেজলিউশনে সবার স্বাক্ষর থাকতো, সেটা গণতান্ত্রিক ধারা ছিল এবং সেটাই তারেক রহমানের কাছ থেকে প্রাপ্য ছিল। সেটাই একজন তারেক রহমানকে এই যে আস্তে 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 এমন একটি জায়গায় নিয়ে যাবে এরাই, যখন পুরা এদের কুকীর্তির জন্য জনগণ খেপে উঠবে, তখন জনগণ যেন শুধু তারেক রহমানকে ধাওয়া করে। এই পথ এরা আগলে দিচ্ছে। কিন্তু আমার সিদ্ধান্ত এটি নয়, আমার দর্শন এটি নয়। আমার দর্শন এটি, তারেক রহমানের আশেপাশে যেসব শক্তিশালী নিজেদেরকে মনে করে, সমস্ত কর্মকাণ্ডের ভিতরে তাদের পুরোপুরি সম্পৃক্ততা থাকতে হবে। তাদেরও দায়ভার নিতে হবে ভবিষ্যতে। একক তারেক রহমান, ডাক্তার জুবাইদা আর জাইমা রহমানকে দোষ দিয়ে আবার তাদের বিরুদ্ধে, এই পরিবারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আমরা জিয়ার সৈনিক মেনে নেব না। কসমিন কালেও নেইনি, এখনও নেব না। এর জন্য অনেক কিছু হইতে বঞ্চিত হতে হয়েছে আমাদেরকে, সেটি আজকে বললাম না, পরবর্তীতে বলবো। কিন্তু তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেই কিছু কথা বলে গেলাম, তিনি যেন লক্ষ্য করেন। আসসালামু আলাইকুম।